যেহেতু গণঅভ্যুত্থানের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আলোচনার কেন্দ্রে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ের পর আলোচনা উঠছে ভোটের রাজনীতির নয়া সমীকরণ নিয়ে। আজকের ভোটের ট্রেনে এজন্য আমাদের আলোচনার বিষয় ডাকসুর ফল এবং ভোটের রাজনীতি। পুরো আয়োজনে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকবেন রাজনীতি বিশ্লেষক এবং নির্বাচন পর্যবেক্ষকরা। আলোচনা শুরু করার আগে চলুন দেখে নেই ডাকসু নির্বাচনের ফলাফলের সারসংক্ষেপ। যেটি আমরা দেখছি যে এই নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৫টি পদই পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কেন্দ্রীয় সংসদে, যেখানে আমরা দেখছি যে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। ওনার ভোট সংখ্যা ১৪,০৪২। একই প্যানেলের জিএস পদপ্রার্থী, তিনি জিএস নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতিও। ১০,৭৯৪টি ভোট পেয়েছেন তিনি। এজিএস পদটিও নির্বাচিত হয়েছে ওই একই প্যানেল থেকে মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। আমরা একটু পরের স্লাইডগুলো একটু দেখে নেই। আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফাতেমা তাসনিম জুমা। প্রাপ্ত ভোটের সংখ্যা ১০,৬৩১। একই প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, উনি নির্বাচিত হয়েছেন ৭,৮৩৩ ভোট পেয়ে। এবং একই প্যানেলের উম্মেশ সালমা কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৯,৯২০ ভোট পেয়ে। আমরা একটু পরের স্লাইড দেখছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন এই জুলাই যোদ্ধা চোখ হারানো জসিমউদ্দিন খান বা খান জসিম। উনিও এখানে নির্বাচিত হয়েছেন ৯,৭০৬ ভোট পেয়ে। স্বতন্ত্র প্রার্থী এই পর্যায়ে দেখছি যে এই পদটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পায়নি। স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, উনি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭,৭৮২। এবং আমরা দেখছি যে সানজিদ আহমেদ তন্নি, উনি গবেষণা ও প্রকাশনা সম্পাদক, একটু ভুল আছে এখানে, উনিও স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং উনিও জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ১১,০০০-এর বেশি। ক্রীড়া সম্পাদক পদটিও পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আরমান হোসেন, প্রাপ্ত ভোটের সংখ্যা ৭,২৫৫। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী ৯,০৬১। জুবায়ের বিন নেসারি, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের নামে পরিচিত, স্বতন্ত্র প্রার্থী, প্রাপ্ত ভোটের সংখ্যা ৭,৬০৮। যেটি দেখছি যে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ৯,৩৪৪ ভোট পেয়েছেন। উনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থী ছিলেন। স্বাস্থ্য পরিবেশ সম্পাদক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকেই হয়েছে এম এম আল মিনহাজ, ৭,০৩৮ ভোট পেয়েছেন। মানবাধিকার ও আইন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে একই প্যানেল থেকে মোহাম্মদ জাকারিয়া, প্রাপ্ত ভোটের সংখ্যা ১১,৭৪৭। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর মিজানুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত আজকের ভোটের ট্রেনে। একটা বড় আলোচিত একটা নির্বাচন, খুব উৎসবের সঙ্গেও হয়েছে। শেষমেশ প্রার্থীদের অনেক কথাবার্তাও ছিল। শেষমেশ আমরা শুরুতেই এই আলোচনাটা দিয়ে শুরু করি স্যার, যেহেতু আপনি নির্বাচন কমিশনেও ছিলেন আর এর আগেও আপনি রাজনীতি বিশ্লেষক, আপনার দৃষ্টিতে কেমন হলো এই ডাকসুটা? আমি যেহেতু একটা প্রক্রিয়ার অংশ ছিলাম, কোনো কোনো ক্ষেত্রে আমার হয়তো একটু সেই দিকেই পক্ষপাত থাকবে। আমার মনে হয় যে স্বাধীন বাংলাদেশে যতগুলো ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সমস্ত আলোচনাগুলোকে যদি একদিকে রাখি তাহলে পরিমাণগতভাবে মনে হয় এই নির্বাচন নিয়ে আমাদের আরও বহুদিন পর্যন্ত তার চেয়ে বেশি আলোচনা করতে হবে। আমি কোনোটাকে ছোট বা বড় হিসাবে বলছি না, প্রত্যেকটার গুণগত তাৎপর্য রয়েছে, মাত্রা রয়েছে, যে সময়কালে সেটা সংগঠিত হয়েছে। কিন্তু এর ব্যাপ্তি, অংশগ্রহণ, আলোচনা
গণমাধ্যমের আগ্রহ এবং সারা দেশের আগ্রহ একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং একটা দেশ কিছু সময়ের জন্য একটা ক্যাম্পাসে আটকে গেছে, এরকম একটা সময় আমাদের মনে সবার হয়েছে। নজর। সবার নজর, এবং দেশের বাইরেও যে আমাদের বিশাল জনগোষ্ঠী আছেন বা তাদেরও যে বিপুল আগ্রহ, মানে এটা কেন হলো সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝা। তো সেটার আগে আমার কাছে যেটা মনে হয়, এটা বড় একটা ব্যবস্থাপনা নির্বাচন হলো। একটা ক্যাম্পাসের জন্য এত বড় ব্যবস্থাপনা নির্বাচনের খুব একটা কিন্তু দৃষ্টান্ত নেই, শুধু বাংলাদেশে না, আপনি অন্যান্য দেশেও খুব বেশি নজির পাবেন না। এবং যে পরিবর্তনটা আমাদের চোখে পড়বার মতো, আপনারা সবাই যেটা উল্লেখ করেছেন, যে এত বিপুল শিক্ষার্থীর উপস্থিতি, যেখানে আমরা মূল যে জাতীয় নির্বাচন প্রক্রিয়া সেখানে ভোটার উপস্থিতি তো কি অবস্থা আমরা সবাই জানি, যে সেটা এখন একটা বড় আলোচনার ইস্যু, যে ভোটারকে কিভাবে আবার নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যাবে। সেখানে আমার বলা ঠিক না যে আমি কি প্রত্যাশা করেছিলাম, কি পরিমাণ আশা ধারণা করেছিলাম, কিন্তু আমি আমার মনে যে স্বীকার করতে দ্বিধা নেই যে আমি ব্যক্তিগতভাবে যে সংখ্যা ধারণা করেছিলাম যে সংখ্যা আসতে পারে আমাদের পুরনো অভিজ্ঞতা সবকিছু মিলে, সেটা ভুল প্রমাণিত হয়েছে। আপনি সামগ্রিক ৮০% উপরে শিক্ষার্থী যে রাষ্ট্রের প্রতিনিয়ত আমাদের নির্বাচন ভোট নিয়ে চিন্তা করতে হয়, তার আসছে। স্যার মনে হয় কি যে মানে এই যে রাজনীতির বিমুখতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এক্সেলেন্স অফ এডুকেশন, মানে যারা এরকম ভালো পড়াশোনা করে মেধাবীদের মধ্যে কিন্তু একটা রাজনীতি বিমুখতা একটা ট্রেন্ড কিন্তু ছিল, মানে এরকম যে আই হেট পলিটিক্স। মানে এখন কি মানে তার এই যে গণঅভ্যুত্থানের পর মানে এর কি একটু মানে ব্যতিক্রম বা এই ট্রেন্ডটা কি একটু চেঞ্জ হলো, মোড় কি ঘুরলো? দেখুন, একটা হলো যে সম্ভবত আমরা একটা প্রজন্মকে চিনতে এবং বুঝতে ভুল করছি। মানে আমরা যেভাবে রাজনীতিকে বুঝি, আমরা যেভাবে রাজনৈতিক কর্মসূচিকে বুঝি, আমরা যেভাবে রাজনৈতিক সচেতনতাকে বুঝি, তার একটা পুনর্মূল্যায়ন প্রয়োজন। এটা ৯০-এর অভ্যুত্থানের পর থেকেই আলোচনাটা, যে তরুণরা রাজনীতি করতে চায় না, রাজনীতিতে আসতে চায় না, আবার অন্যদিকে আলোচনা রাজনীতি ভালো নেই, আমি কিভাবে আসবো, আসলে আমি কোনো সুযোগ পাবো না, যে আলোচনা এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে প্রবহমান। এই যে গত ৩ বা ৩.৫ দশকের আলোচনা, এটা সম্ভবত আমরা একমুখীভাবে চিন্তা করেছি। এর মধ্যে যে অন্য প্রজন্ম চলে আসছে, যে প্রজন্মের ভাবনা চিন্তা, তারা রাষ্ট্রকে কিভাবে দেখে, রাজনীতিকে কিভাবে দেখে, সরকারকে কিভাবে দেখে, আমাদের সামগ্রিক পরিচালন পদ্ধতিতে কিভাবে দেখে, এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের এখন স্বীকার করতেই হবে যে আমাদের বড় ঘাটতি আছে, আমাদের বোঝার ঘাটতি আছে, আমাদের চিন্তার ঘাটতি আছে, এবং তাদের জায়গায় গিয়ে আমরা বিষয়টা অনুভব করতে পারিনি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, আমি যাকে রাজনীতি বিমুখতা মনে করছি, যা যা করলে আমি সেটা মনে করি, সে হয়তো সেটা ভাবে না। আমি হয়তো ভাবি যে তাকে রাজনৈতিক কর্মসূচিতে যেতে হবে, তাকে অংশগ্রহণ করতে হবে, তাকে প্রকাশ্য হতে হবে, তাহলে আপনি রাজনৈতিকভাবে সচেতন। কিন্তু আমাদের তো গত বছরের যে যে বিরাট অভ্যুত্থান, যে শিক্ষার্থী মানে যাদেরকে বলা হতো যে তারা মোটেই রাজনীতি পছন্দ করে না, আর তারা একটা গণঅভ্যুত্থান ঘটিয়ে দিল, তারা আসেন না, তারা সামাজিক মাধ্যমে সময় ব্যয় করেন, তারা বোধহয় আমাদের মতো এত উন্নত চিন্তা ভাবনা করেন না। তারা যে রাজপথে নেমে আসছেন, তারা যে সুসংগঠিত হতে পারেন, তারা যে দল না থেকেও এইভাবে একটা লক্ষ্যের দিকে তারা যুথবদ্ধ হতে পারেন, এবং যে পরিবর্তন আমরা প্রায় অসম্ভব ভেবেছিলাম রাজনৈতিক পর্যায়ে, সেটা তারা সংগঠিত করে ফেলে। তারপরেও কিন্তু আমরা সম্ভবত তাদের ব্যাপারে ওইভাবে চিন্তা ভাবনা করিনি, তাদের ভাবনাগুলোর জায়গায় যে ভাবিনি। আপনি যে ডাকসুর প্রসঙ্গে চলে আসেন, আমরা হয়তো ভেবেছি যে কত শতাংশ ভোট করতে পারে। তো আমার অভিজ্ঞতা কোথা দিয়ে, যে এর আগের নির্বাচনে কেমন হয়েছে, তার আগে কেমন হয়েছে, আমার সময় কেমন হয়েছে, আপনি ভাবতে পারেন যে একটা হল পর্যায়ে আমি নিজেও দায়িত্বে থাকতে হয়েছিল আমাদের কেন্দ্রের, প্রায় ৯০%। মাহি আরো ভালো বলতে পারবেন, কারণ তিনি কাছাকাছি ৮০% ভোট পড়েছে। সামগ্রিক ৮০%, এটা কম বেশি হয়। মানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে একটা আবাসিক হলের ৯০% ভোট, যেখানে প্রতিনিয়ত আপনি তাকে এক ধরনের সমালোচনা করেন, তোমাদের এইটা করো না, তুমি রাজনীতিতে আসো না, তুমি অমুক করো না, তোমার প্রক্রিয়া অংশ নেই, সে সকাল ৬:৩০ লাইনে এসে দাঁড়িয়েছে। এবং আমরা এই একটা ব্যবস্থাপনার তো বোঝেন বিপুল আয়োজন, কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, ঘাটতি থাকে, আমরা বরং এক পর্যায়ে নিজেদের কাছে লজ্জা পাচ্ছি যে তাদের জন্য আমরা আরেকটু ভালো আয়োজন করতে পারতাম, পারলে ভালো হতো। স্যার আবারও আপনার কাছে আসবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আমাদের এই স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি। আপনি তো এখনো তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং এই ডাকসুর শুরু থেকেই আপনি এটা নজর রাখছিলেন। এই ডাকসুতে মানে একই প্রশ্ন, শিক্ষার্থীদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা তো আগে একটা অনুভূতি জানিয়েছে, এই নির্বাচন হবার পর ক্যাম্পাসের পরিস্থিতি কি, তারা কিভাবে এই নির্বাচনটিকে দেখছে, মানে নির্বাচনটি কেমন হলো, তাদের কাছে কি মনে হচ্ছে। আর এই যে শিবির সমর্থিত একটা প্যানেলের এই যে একটা ভূমিধস বিজয়,
এটার আপনি কি মূল্যায়ন বা পর্যবেক্ষণ দেবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে দেখেন এই ডাকসুর মধ্যে ব্যতিক্রম যেটা আমি 19 ডাকসু দেখেছি, এখানে অংশগ্রহণটা ছিল অনেক বেশি। কীরকম? প্রার্থীরা যখন ঘোষণা করা হয় তখন দেখবেন যে আপনার হল, সংসদ এবং কেন্দ্র মিলে প্রায় 1700 প্রার্থী, অর্থাৎ প্রতি 19 জনে একজন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের টোটাল স্টুডেন্টদের। তো আমরা অনেকে তখন আশঙ্কা করছিল যে আসলে প্রার্থী অনেক বেশি, হয়তো প্রার্থীরাই বেশি এটা নিয়ে আগ্রহ তাদের বেশি, কিন্তু শিক্ষার্থীরা আগ্রহ কতটা, আসলে কত পার্সেন্ট ভোট আসলে কাস্ট হবে আলটিমেটলি। কিন্তু দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে এত বেশি যে কাস্ট হবে এটা কারো প্রত্যাশিত ছিল না। সবাই সারপ্রাইজ যে আসলে 78% ভোট কি মানে প্রায় 80, এটা কি কাস্ট হওয়া পসিবল? আসলে সেটা কিন্তু আসলে হয়েছে। দেখেন, প্রথমত এঙ্গেজমেন্ট, আমি বলবো যে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল শুরু থেকেই, এবং সবাই চাচ্ছে। ইভেন আমরা দেখেছি যে হলের রুমের কি বলে দরজার মধ্যে লেখা ছিল যে আপনাদেরকে ওয়েলকাম, প্রার্থীদের জন্য আপনারা আসুন। প্রার্থীরা রুমে যাচ্ছে, তাদেরকে আবার কেউ চকলেট খাওয়াচ্ছে, তাদেরকে পানি খাওয়াচ্ছে, যে আপনারা কষ্ট করে আসছেন, পানি খান বা একটু চকলেট খান, এরকম একটা কালচার সেখানে ছিল। এরপর আমরা দেখেছি যে নানানভাবে প্রার্থীরাও যেমন একটা ইয়াদের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, আর ভোটাররাও প্রার্থীদের কাছে আবার আসছে যে আপনাদের নতুন কি আছে, আপনারা আমাদেরকে দিন। দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন বিষয় তারা নিয়ে আসছে, বিভিন্ন ইনোভেটিভ নিয়ে আসছে, কেউ প্রজাপতি, কেউ কিংবা নানান শেপের, হ্যাঁ বিড়াল, কিংবা নানান ধরনের, অর্থাৎ কীভাবে নতুনত্ব নিয়ে আসা যায়, আসলে কি বলে ভিন্নতা নিয়ে আসা যায়। তো সেটার মধ্যে একটা মারাত্মক মিথস্ক্রিয়া ছিল, অংশগ্রহণ ছিল। এখন একটা প্যানেল আসলে আপনি যখন এই জায়গায় বলাটা তো আসলে মুশকিল যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে আসলে আপনি সেখানে নির্বাচন, গণতান্ত্রিক সিস্টেমটা আসলে এরকম যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী থাকবেন, এবং যে নির্বাচিত হয়েছে সেটাকে মেনে নেওয়াটাই আসলে আমি মনে করি যে গণতান্ত্রিক মূল্যবোধ, এবং তারা তো আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত। এখন যদি নির্বাচনের মেজর কোনো ত্রুটির কিংবা থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সেরকমটা আসলে এই শিক্ষার্থীদের মানে এখন শিক্ষার্থীরা কি ভাবছে, মানে এখন কিন্তু আমরা দেখছি যে স্যার আপনিও দেখছেন, মানে যারা প্রার্থী, যে প্রশ্নটা আপনার কাছে আসবে এই প্রশ্নটা নিয়ে স্যার মহিউদ্দিনের পরে, সেটা হলো যে প্রার্থীদের আচরণে, মানে তার মানে নির্বাচন পূর্ব তাদের একটা আচরণ ছিল, সেখানেও কিন্তু আমরা একটা ভিন্ন অনেক কিছু দেখেছি। মানে সৌহার্দ্যের যে সম্পর্কটা, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, এবং তারা কিন্তু মানে প্রত্যেকেই বলা যায় যে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা, বলছে যে আমরা সবাই জিতে যাব, এই ধরনের ব্যাপারগুলো বলছে। আবার ফলাফল ঘোষণার পরই টুকটাক শেষ মুহূর্তে বিবৃতি বা যাই তারা বলছিল, এখন আবার তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কিন্তু যে না আমরা একসাথেই কাজ করব, এটাই শেষ। জাতীয় নেতারাও বলছেন সেই জায়গায় মানে প্রশ্ন যে শিক্ষার্থীরা কিভাবে নিল এই নির্বাচনটা সব শেষ? না, এটা খুবই, এটাও একটা ভিন্ন এক্সপিরিয়েন্স। যেমন দেখেন, আপনি যেটা বললেন আসলে যে ভোটের আগে যখন প্রার্থীদের সাথে দেখা হয় একজন আরেকজনের সাথে, তারা হয়তো রাজনৈতিকভাবে কিংবা আদর্শের জায়গা থেকে তারা হয়তো ভিন্নতা তাদের মধ্যে রয়েছে, কিংবা তারা আসলে আরেকজনের অপোনেন্ট, তো এটা তো নিশ্চয়ই। বাট তাদের মধ্যে যে সখ্যতা ছিল রাস্তাঘাটে কথা বলার সময় কিংবা প্রচারণার সময়, একইভাবে ভোটের দিন আমরা সেই চিত্রটি দেখেছি। তো ভোটের একটা সময় হয়েছে যে একটা অনেকে এটা কিংবা সবারই কিছু অভিযোগ ছিল, আসলে এখানে কিছু অব্যবস্থাপনা ছিল, এটা সত্য। তো এরপর আজকে আবার যে চিত্রটি আমরা দেখছি যে অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সবাই উইশ করতেছেন, যারা হেরে গেছেন তারা বলছেন যে আমি হেরে গেছি, বাট যারা শিক্ষার্থীদের রায়কে আমি মেনে নিচ্ছি, আমি চাচ্ছি যারাই কাজ করবে, আমার যে চিন্তা ছিল কাজ করা শিক্ষার্থীদের জন্য, সেটি অব্যাহত থাকবে, আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এই যে একটা উদারতা আমি বলবো এটাকে, এবং এই উদার মনের পরিচয় দেওয়া এবং শিক্ষার্থীদের জন্য আসলেই কাজ করার যে আগ্রহ, এটাকে কিন্তু শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। এবং একই সাথে মাহি আপনার কাছে আবার আসবো স্যার, আপনার কাছে আরেক যাই, ডক্টর শামীম রেজা উনি আছেন আমাদের সঙ্গে, দর্শক। সেটা হলো স্যার, এই যে রাজনীতিতে এক ধরনের কি বলবো নতুন কালচার বলা যায় না, এটা কি জাতীয় রাজনীতিতেও কি এক ধরনের চাপ তৈরি করবে যে না, মানে ওই যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি না, মানে কি মনে হয় স্যার আপনার? এই প্রশ্ন কিন্তু আমাদের অনেক দিন আরো আলোচনা করতে হবে, এবং সম্ভবত আপনারাও এই প্রশ্ন করতে থাকবেন। দেখুন, আমরা অনেক সময় বলি যে একটা ক্যাম্পাস নির্বাচন, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর 2-2টা ক্যাম্পাসের মতো না, কারণ এর যে বহু স্তর, বহু ধরনের অবস্থান, আপনি বিশ্ববিদ্যালয় নিজেই একটা একাধিক স্তর বিশিষ্ট প্রতিষ্ঠান, তার বাইরে তার বিরাট শিক্ষার্থী জগৎ, এবং আপনি জানেন যে এর যে রাজনৈতিক প্রক্রিয়ার যে ঐতিহাসিক রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আলাদা করা যায় না। এটা আলাদা করাটাই একটা অবাস্তব কল্পনা। তার যে রাজনীতির সম্পৃক্ততা এবং সবকিছু মিলে এটার একটা অনন্য সাধারণ একটা বৈশিষ্ট্য সেটা ধারণ করেছে। এটা কতটুকু সঠিক কি কতটুকু এটা সমালোচনাযোগ্য সেটা হয়তো অন্য ইস্যু। এবং ওই অনুষঙ্গে আমরা অনেক সময় বলি যে ভাই, জাতীয় রাজনীতির সবকিছু যদি একটা ক্যাম্পাসের উপরে চাপিয়ে দেওয়া হয়, সে কতটুকু নিতে পারবে, মানে তার তো একটা একটা ভার নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু এইবারকার নির্বাচনের পরে আমার মনে হয় যে এই প্রশ্নটা উল্টাভাবে করবার একটা সুযোগ তৈরি হচ্ছে যে না, ঠিক আছে,
আমাদের কাছ থেকে তোমরা কিছু শিখতে পারো। কারণ যেমন একটা বলি ওনার প্রসঙ্গে ধরে, নির্বাচন আচরণবিধি বাংলাদেশের রাজনীতিতে গত 50 বছর ধরে আলোচনার কোনো শেষ নেই। আমি বলবো একরকম, আপনি করবেন একরকম, কালো টাকা ঠেকাতে পারেন না, আপনি অন্য ঠেকাতে পারেন না। এখন কিছু অভিযোগ উঠেছে, আমি যদি কমিশনের সদস্য হিসেবে বলি, যেটা আমরা ভবিষ্যতে অন্যরা হয়তো দেখবেন যে শিক্ষার্থীরা একটু কাউকে আপ্যায়ন করছেন কিনা, সে আপ্যায়নটা প্রভাবিত করছেন কিনা, সেটার বাইরে এসে আচরণবিধি যে মানতে হয়, 2-3টা পাতায় কিছু লেখা আছে, সেটা যে দেখতে হয় উনপঙ্খভাবে এবং সেটা যে মানার জায়গায় আমরা বিস্মিত হয়ে গেছি। বরং স্যার আমি নিজেও গতকাল সারাদিন এই ডাকসু নির্বাচন কভার করেছি, বরং নির্বাচন কমিশন কিন্তু কোথাও কোথাও হয়তো ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে এই সমালোচনাটা কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা বলেছিলেন যে 100 গজের মধ্যে প্রচার প্রচারণা করা যাবে না, কিন্তু আপনারা কিন্তু 100 গজের ওটা মার্ক করে দেননি। তারপরও প্রার্থীরা যখন এটা আলোচনায় আসলো তারা কিন্তু এটি বন্ধ করেছে। মানে আমি আপনার কাছ থেকে যদি কথাটা কেড়ে নিই, মানে আমি নিজেও সেই দায় স্বীকার করছি যে আমাদের আরেকটু ভালো ব্যবস্থাপনা দরকার ছিল। কিন্তু আমি যে জায়গাটায় বলতে চাইছি আপনার কথায়, যে 100 গজ যে মেনে চলতে হয়, 100 গজের মধ্যে যেটা করা যায় না, তারা এসে দাবি করছে কিন্তু আচরণ বিধিকে ধরে, যে আপনারা বলেছেন আচরণ বিধির এত নম্বর ধারা এটা করা। আপনি কল্পনা করুন যে একজন প্রার্থী একটা কাগজে বা একটা আচরণ বিধিতে যেটা লেখা আছে সেটা সে রেফার করছে, শুধু সেটা না, যেমন এক গ্রুপে এসে বললো দেখেন এত ধারার এইটা আছে, অমুক মানছে না, মাহি মানছে না, আপনারা এটা ব্যবস্থা গ্রহণ করছে না। এইটা যে কতটা ইতিবাচক, এবং সেই ইতিবাচক বিষয়টা যদি জাতীয় পর্যায়ে, তারা রঙিন পোস্টার করেছিলেন সিনথেটিক, আমরা রীতিমতো এটা যদি একটু কৌতুক করবেন আমরা ভেঙে দিলাম, মানে আমাদের বাচ্চারা একটা জিনিস করছে আমরা গিয়ে ভেঙে টেঙে একটা ভ্যানের উপরে উঠে নিয়ে আসলাম, একটু হাস্যকর দেখায়। কিন্তু কোনো শিক্ষার্থী, আমার মনে হয় যে প্রার্থী বলেনি যে আমার এটা সরিয়ে দিল কেন, আমার এটা ভেঙে দিল কেন। তারা মেনে নিচ্ছে যেটা আচরণবিধি, এটা মানতে হবে, এটা সিনথেটিক করা যাবে না, এটা পরিবেশ বিপর্যয় ঘটে। তারা বিচিত্রভাবে বিভিন্ন সৃজনশীলতার মধ্যে অনেক উদাহরণ তৈরি করেছে। স্যার আমরা আলোচনায় যাব, একটু বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজকে আমরা কথা বলছি ডাকসুর ফল এবং ভোটের রাজনীতি নিয়ে। এই আলোচনায় ফিরবো, তার আগে চলুন দেখে নেই এই নির্বাচন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই ভোটার তারা কি বলছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে দীর্ঘদিন পরে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, সেই ডাকসু ভবন কিন্তু ইতিমধ্যেই অপেক্ষা করছে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্যে। তবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন এই ডাকসু নির্বাচন নিয়ে, যে ডাকসু নির্বাচন হয়ে গেল সেই ডাকসু নির্বাচন নিয়ে তারা কি বলছেন, এটি বাংলাদেশের অন্যান্য যেসব পরিস্থিতি রয়েছে সেখানে কতটুকু প্রভাব ফেলবে, তারা কি মনে করছেন, তাদের মতামত নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা রোল মডেল হিসেবে কালকে সেটার উদাহরণ দিয়েছে আর কি, যে একটা গণতান্ত্রিক পরিবেশ কি হতে পারে, একটা স্বতঃস্ফূর্ত যে একটা ভোটাধিকার যে বা ভোট প্রয়োগের যে একটা উৎসব, সেটা কালকে আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা গণতান্ত্রিক পরিবেশ, সেটা হলো আমাদের বাংলাদেশের মানে সামনের জাতীয় নির্বাচনের জন্য অন্যতম একটা উদাহরণ হয়ে আছে। এখানে আমরা দেখছি যে আসলে একদম মানুষের মন থেকে একটা স্বতঃস্ফূর্ত একটা যে যোগ ভোট দেওয়ার জন্য যে একটা আগমন, এটা স্বতঃস্ফূর্তভাবে তারা করতে পারছে। কারণ এখানে প্রমাণিত হয় যে আসলে জনগণ এবং ছাত্রছাত্রী সবাই আমরা ভোট দেওয়ার জন্য উৎসুক, কিন্তু আমরা সবসময় সুযোগ পাচ্ছি না। এখানে আমাদের বোঝা যাচ্ছে আসলে গণতন্ত্রটা কীরকম। এটা যদি আমরা ন্যাশনাল পর্যায়ে আমাদেরকে দেখে অনুসরণ করতে পারে তারা, এবং এটার মাধ্যমে তারা তাদের আপনার যে টাইমলাইনটা সেটা সাজাতে পারে। ডাকসুর মাধ্যমে একটা না 41টা ভোট প্রয়োগ করেছে, লিগ্যাল ভোট, কোনো ধরনের সহিংসতা দেখতে পাই নাই। এটা খুবই সহমর্মিতার, খুবই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য বার্তা দেয়। একটা আদর্শ ক্যাম্পাস বিনির্মাণের জন্য, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি খুবই প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে ডাকসুর কোনো বিকল্প ছিল না। আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করবে। প্রায় 80% শিক্ষার্থী এই ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে শিক্ষার্থীরা বলছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, পুরো দেশের মানুষই দীর্ঘদিন যে ভোট দিতে পারেনি, তারাও এরকম সুযোগ সামনে নিশ্চয়ই আসবে যখন জাতীয় নির্বাচন, তারাও একইভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। আজকে আমরা কথা বলছি ডাকসু নির্বাচন
এবং ভোটের রাজনীতি, এই বিষয় নিয়ে, এই ইস্যুটি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে এই দ্বিতীয় পর্বটা শুরু করি। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছি এবং আমরা বলছি আমাদের আজকের যে আয়োজন সেটির নাম আমরা এটা বলছি যে ডাকসুর ফল এবং ভোটের রাজনীতি। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে যে প্রশ্ন, মানে এই নির্বাচনটি হয়ে যাওয়ার পর শিবির সমর্থিত একটা প্যানেলের তো ভূমিধস জয়, মানে এইটা জাতীয় রাজনীতিতে ভোটের ক্ষেত্রে নতুন কোনো সমীকরণের কি ইঙ্গিত দিচ্ছে? এটা নিয়ে বেশ অনেকে কথা বলছে। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে গত বছর জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের তরুণ সমাজের ভেতরে, বিশেষ করে স্টুডেন্টদের ভেতরে একটা ব্যাপক গণজাগরণ আমরা লক্ষ্য করেছি এবং তাতে করে তারা দীর্ঘদিন পরে একটা ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটা তারা পেয়েছে এবং সেখানে তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা, তাদের ভালো লাগা ভালোবাসার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে আমাদের যেই ট্র্যাডিশনাল চিন্তাভাবনা ছিল সেটা থেকে আমরা দেখলাম যে সেটা পৃথক। এবং গণতান্ত্রিক রীতিনীতির যেই পার্সপেক্টিভ আমাদের ভেতরে আছে সেই হিসাবে আমরা অবশ্যই তাদের এই মতামতকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এখন এইটা আসলে নানান দিক দিয়ে চ্যালেঞ্জ, বিশেষ করে যারা বিজয় লাভ করেছে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি, তাদেরকে আমরা ইতিপূর্বে কখনো ছাত্র সংসদে এই ধরনের দায়িত্বপূর্ণ জায়গায় আমরা এভাবে দেখিনি। তো এবার এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ যে তারা কিভাবে ছাত্র সমাজকে তারা যেই কথাগুলো দিয়েছে, যেই ওয়াদাগুলো দিয়েছে, তারা সেটা কিভাবে পূরণ করে। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন সময়ে অন্য অন্য ছাত্র সংগঠন ছাত্র সংসদে জিতেছে এবং তারা ছাত্র সমাজের সাথে কী ধরনের ব্যবহার করেছে, আর এবার ছাত্র শিবির কী ধরনের ব্যবহার করবে, এটা একটা তুলনামূলক পর্যালোচনার একটা সুযোগ এখানে পাওয়া যাবে, এক। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো যে হ্যাঁ, অবশ্যই জাতীয় রাজনীতিতে এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আমরা ইতিপূর্বে যে ট্যাগিংয়ের যে কালচার দেখেছি, আমরা যে ব্যাশিংয়ের যে কালচার দেখেছি এবং আমরা যে দেখেছি বিভিন্নভাবে অবদমিত করা, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং জোরপূর্বক বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদেরকে ব্যবহার করা, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে বলে আপাতত মনে হচ্ছে এখনো পর্যন্ত, স্টিল নাও। এবং সেই জায়গা থেকেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আগামী দিনগুলোতে কিভাবে এই সিস্টেমটা কাজ করে। এবং এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ছাত্র সমাজকে ব্যবহার করেছে তাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। সেই জায়গা থেকে যদি ছাত্র সমাজ বের হয়ে আসতে পারে, আমি মনে করব যে সেটা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। জি জি স্যার, আপনি সঙ্গে থাকুন আমাদের। আমরা একটু এই পর্যায়ে মহিউদ্দিন মোজাহিদ মাহি আপনার কাছে যেতে চাই। স্যার বললো যে এই ট্যাগিং, এই ব্যাশিংয়ের কালচারের মনে হচ্ছে যে সেখান থেকে একটু এই প্রজন্ম সরে এসেছে। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। কালকেও ওই টিএসসিতে কিন্তু উনি জানা গেল যে উনার স্ত্রী ইসলামী আন্দোলন যে প্যানেলটি দিয়েছিল সেই প্যানেলের প্রার্থী ছিলেন। উনি আবার আরবি বিভাগ, যেটি ডিপ্লোমা কোর্সের মানে চলমান সাবজেক্টগুলো না, মানে ওই কোর্স না, রেগুলার কোর্স, হ্যাঁ, সেটির আবার শিক্ষার্থী, কিন্তু তাকে সে দাড়ি টুপি পরে আছে, তাকে একদল শিক্ষার্থী, আমি ছিলাম ঘটনাটাই, ছাত্র দলের একজন প্রার্থী উনি, সে হঠাৎ করে লোকজন নিয়ে এসে ধরলো এবং তুমি শিবির, তুমি বহিরাগত, এইভাবে কিন্তু তার। এবং আমরা দেখেছি যে সেখানে শিক্ষার্থীদের মানে সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলন মানে তাদেরও একটা প্রতিরোধও আমরা দেখেছি। এই ব্যাপারটা তো এখানে আমরা দেখলাম, মানে আমরা যেটি ভাবছিলাম যে এই যে নতুন
ট্রেন্ডে যে বামরা একটু ডানের দিকে চলে আসছে, ডানরা একটু বামের দিকে চলে যাচ্ছে, মানে সবাই একটা সেন্ট্রিস্ট একটু মধ্যপন্থী হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তো আমরা এগুলো দেখছি। না দেখুন, এখানে বিষয় হচ্ছে কি, বর্তমান জেনারেশন কিংবা যারা আসলে ভোটার এখন ডাকসুতে বা এই জেনারেশন, তারা কিন্তু তাদের অধিকাংশ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাঠে ছিল, এবং মাঠে থেকে তারা কিন্তু অভ্যুত্থান পরবর্তী না বাংলাদেশ তার স্বপ্ন নিয়ে মাঠে গেছে, এবং তার স্বপ্ন তারা লালন করে কিন্তু। তো সে কারণে তাদের রাষ্ট্র নিয়ে চিন্তা কিংবা রাজনৈতিক কালচার নিয়ে তাদের সচেতনতা অনেক বেশি, সে কারণে কিন্তু ভোটারের টার্নওভার অনেক বেশি। এখন তারা কিন্তু এখন আগে বিষয়গুলো চাচ্ছে না। আমরা অনেক প্রতিনিধি নির্বাচন করেছি বাংলাদেশে, আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে অনেক নেতা আমরা বানিয়েছি, কিন্তু আসলে দেশের স্বার্থে কাজ করবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এরকম নেতা আমরা খুবই কম পেয়েছি। তো সে কারণে শিক্ষার্থীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো এখন খুবই ক্লিয়ার, যার ফলে তারা এ ধরনের ট্যাগিং দেওয়া, খুবই লেম জিনিসগুলো নিয়ে, মানে আমি বলবো যে খুবই যুক্তিগত দিক থেকে খুবই শক্তিশালী বিষয়গুলো যেগুলো না, সেগুলো নিয়ে আসলে বারবার একই জিনিস নিয়ে একই বিষয়গুলো নিয়ে বারবার যে এক ধরনের রাজনৈতিক কালচার, এগুলো আসলে তারা পছন্দ করছেন না। তারা আসলে চাচ্ছেন যে আপনি তাদের সামনে ভালো কিছু নিয়ে আসেন, নতুন কিছু নিয়ে আসেন, যেটা মানে যুক্তি নিয়ে আসুন, উদ্ভাবন নিয়ে আসুন, সেটা প্রযুক্তি নিয়ে আসুন। ভাই এখানে আপনি যেহেতু শুরু থেকে জানেন, আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে হয়। কালকে কিন্তু স্যার এখানে আছেন, নির্বাচন কমিশনের লোক আমাদের এখানে আছেন, প্রশ্ন করতে সুবিধা হবে আপনাকে, তাই এই আলোচনাটা শুরু করি। মানে একদম যে প্রশ্ন ওঠে নাই তা না, সেটা হলো দুই জায়গায় কারচুপির দুইটা অভিযোগ আসছে। একটা হলো কার্জন হল যে ভোট কেন্দ্র, আরেকটা হলো রোকেয়া হলের যে ভোট কেন্দ্র। মানে এই আচ্ছা, এখন অমর একুশ হলের যে মানে কার্জন হল, যেটা অমর একুশ হলের একটা তো এটা তখন তাকে সাসপেন্ড করা হয়। বাট আমি মনে করি যে নির্বাচন কমিশনের এ ব্যাপারে আরও প্রিসাইজ এবং খুবই ইমিডিয়েট একটা দরকার ছিল তখন স্টেটমেন্ট। যদিও তারা চেক করে পরবর্তী ব্যালটগুলো আসলে পাওয়া যায়, মানে কি বলে এটাকে খালি পাওয়া যায়, এরকম পূরণ করা ব্যালট পাওয়া যায়নি, তাকে তখন চেক করা হয় যদি পোলিং এজেন্টকে। বাট এই জায়গায় আমি মনে করি যে আরেকটু কাজ করার সুযোগ ছিল। আর রোকেয়া হলের মানে কার্জন হলে ওইখানে কেউ আসলে ভোট দেয়নি, না ভোট দেয়নি আসলে, মানে পূরণ করা ছিল না, এটা পূরণ করা ছিল, কিন্তু ওনাকে পরে তো সাসপেন্ড করা হয়। বাট আর কোনো কপি পাওয়া যায়নি আর কি, ওনারা পরে সবগুলো ব্যালট আবার চেক দেয়। কিন্তু পূরণ করা কাদের পক্ষে ছিল? আচ্ছা, এটা জানার সুযোগ হয়নি আসলে, এটা জানার সুযোগ একটু রোকেয়া হলের। আর রোকেয়া হলের সেটা আসলে এখন এটা যিনি অভিযোগ করেছেন আসলে যে শিক্ষার্থী, উনি ব্যালট পেপার নিয়ে উনি হচ্ছে বুথে যান, গিয়ে উনি যারা ওখানকার প্রশাসনিক লোকজন রয়েছেন ওখানে এজেন্ট, তাদের দাবি হচ্ছে উনি 30 সেকেন্ডের মতো ভিতরে ছিলেন, থেকে তিনি তারপর এসে বললেন যে এখানে SM ফরাদ এবং সাদিক কাইমের নামে দুইটা ক্রস চিহ্ন দেয়া। বেশ সময় এখন এখানে এটা আসলে না প্রুভড নেই, কারণে যে ওই সিসিটিভি ফুটেজটা শেষ পর্যন্ত পাওয়া যায় নাই, ওই একটা সার্টেন এটা কোনো কারণে হয়তো পরে এটা করা হয় না। বাট উনি ছিলেন আর কি, সবার ঐক্যমত যে উনি একটা সার্টেন টাইম ভিতরে ছিলেন, তো সেই কারণে আসলে এটা বলা খুব মুশকিল। আমরা পরবর্তীতে তো আমরা ওই যে উনার পাশাপাশি ভোট দিচ্ছিল উনার সহপাঠী, তারাও এই ধরনের লেখালেখি করেছে স্যার। মানে এটা একটা সমাধান দরকার ছিল। আমরা দেখলাম যে এই যারা বিজয়ী হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগটা প্রত্যেকটা প্যানেল থেকেই ওরা খুব উচ্চস্বরে বলছিল, আবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছিল যে এটা এখনই তদন্ত দরকার, এটা যেই অপরাধী হোক, শিক্ষার্থী হোক অথবা কর্মকর্তা হোক, তাদের এখন গ্রেপ্তার করতে হবে, বহিষ্কার করতে হবে। স্যার আপনারা এত কিছু করলেন, তো এই সিসিটিভি ফুটেজ এই জিনিসটা একটু ক্লিয়ার করা। একটা হলো যে এই দুটো ঘটনা নিয়ে আমার এই মুহূর্তে সুনির্দিষ্ট মন্তব্য করা কঠিন, কারণ আমরা অন্য কেন্দ্রের দায়িত্বে ছিলাম। কিন্তু বিষয়টা নিয়ে আমি মনে করি যে আমাদের একটা পোস্ট ব্রিফিং কিংবা আমাদের নিজেদের মূল্যায়ন প্রয়োজন রয়েছে, যে আমরা যে কেসগুলোর কথা আলোচনা করলো। এটা এই কারণে, একটু আগে আপনি যে জাতীয় নির্বাচনের উপরে প্রভাবের কথা বলছিলেন, এটা কিন্তু এইভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই যে ঠিক আছে এটা খুব কম শতাংশ বা এটা পরিসংখ্যানগতভাবে একটা দুইটা ব্যালট কোনো প্রভাব রাখে না, এটা তো তোমার ভোটের ফলাফলকে কোনো প্রভাবিত করেনি, এভাবে যেন আমরা না দেখি। এবং আমি নিজেও বলছি যে এটা এই কমিশনের একজন সদস্য হিসাবে যে আমাদের উচিত হবে এটা নিয়ে বসা, দেখা যে কি ঘটেছিল, এবং এই ব্যত্যয় যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটা কেন ঘটলো এবং এড়ানো যেত কিনা। আমি এই কারণে কথাটা বলছি, যদি সেটা কারিগরি বিষয় হয়ে থাকে তাহলে সেটা একটা কারিগরি দুর্বলতা, যদি সেটা ব্যবস্থাপনা ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা দেখতে হবে একটা ব্যবস্থাপনা ত্রুটি কেন। কারণ এটাকে যদি আপনি একটা মাইক্রো ম্যানেজমেন্ট হিসেবে দেখেন, যদি 40,000 মোটেই একটা মাইক্রো ম্যানেজমেন্ট না, এটা পুরোপুরি একটা কনস্টিটিউয়েন্সির সমান একটা ভোটার। কিন্তু জাতীয় পর্যায়ে আপনি যত সামনের দিকে যাবেন, এখন আমাদের জাতীয় নির্বাচন আসন বাড়ছে, আমাদের দ্বিকক্ষের চিন্তা ভাবনা করা হচ্ছে, আমাদের আরও অনেক দিক থেকে প্রতিনিধিত্বের ব্যাপার হবে। অতএব যে প্রসঙ্গটা উঠেছে সে দুদিক থেকে, একটা ব্যবস্থাপনাগত সেদিক থেকে এটা দেখা উচিত, এবং একই সঙ্গে এটা একটা নীতিগত ব্যাপারও, যে আমরা যেখানে আস্থার প্রশ্নের কথা বলছি, যে আস্থা ফিরিয়ে আনার প্রশ্নের কথা বলছি, আজকে 80% ভোট যে শিক্ষার্থী থেকে আমরা বলতাম যে সকালে সে ঘুমায়, ওকে দেখো না কাজ হবে না, সে 6:30 7টায় যদি এসে একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য এসে দাঁড়াতে পারে। এবং স্যার সেখানে মানে শিক্ষার্থীরা যদি অধিকাংশ ভোট দেয় আর সেই
না, আমি শিক্ষার্থীদের ভোটের সেটাই। ক্ষেত্রে যদি কোনো প্রার্থী বলে আমি সেটাই কারচুপি না, আমি হয়েছে, প্রার্থীর আচরণে এটা তো এবার আসবো। শিক্ষার্থীদের না, না, উপরও এক প্রার্থীর- ধরনের অবিচার। না না, এটা প্রার্থীর বলাটা আবার অন্যভাবে আপনাকে দেখতে হবে। প্রার্থী বললেই যে সেটা ঘটেছে সেটা আবার আমি একমত নই এটা। কারণ এটা আপনি যেভাবে কেউ একজন বলেছে যে এখানে ব্যাপক ভোট রেগিং হয়েছে, আপনি জানেন যে যেখানে যে প্রযুক্তি বা ব্যবহার করা হয়েছে সেখানে আমাদের এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের আরো বেটার ওরিয়েন্টেশন দরকার ছিল। যেমন ধরুন আমরা যে সময়টা চিন্তা করেছিলাম, আমাদেরকে যেভাবে ধারণা দেওয়া হয়েছিল যে এইভাবে এই সংখ্যক হলে আপনাদের এই পরিমাণ সময় লাগতে পারে, তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। এবং এটা খুবই স্বাভাবিক, শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়ে উঠবেন, তারা সন্দেহ করবেন, নানান ডালপালা গজাবে। এবং আমরা যতই বলি না কেন যে গুজবে কান দেবেন না, ভাই আমরা এখনো ফলাফলে ব্যস্ত। আমি নিজেও বলেছি এটা নিয়ে, আমার বন্ধুরা অনেকে দেখলাম সামাজিক মাধ্যমে, আমার সাবেক সহকর্মীরা আমাকে খোঁচাও দিয়েছেন, গুজবে কান দেবেন না। ভাই এটা বলা ছাড়া তো কোনো উপায় থাকে না। কিন্তু বিষয়টা হলো যে এটা আমাদের দেখতে হবে যে আমাকে কেন বেটার ওরিয়েন্ট করা হলো না, বা আমি কেন শিক্ষার্থীকেও বেটার ওরিয়েন্ট করতে পারলাম না, যে আমি এই পদ্ধতিটা প্রয়োগ করব, এই পদ্ধতিটা এইভাবে কাজ করবে। সঙ্গে আপনার কথাটা আমি নিচ্ছি যে যত ক্ষুদ্র হোক, যত ভোটের ফলাফলের উপর তার কোনো গাণিতিকভাবে কোনো প্রভাব না থাকুক, এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ এটা কনফিডেন্সের ব্যাপার, এটা আস্থার ব্যাপার। আপনি যে শুরুতে বলছেন, আমি যদি একটু 30 সেকেন্ড সময় পাই, যে প্রভাবটা কি জাতীয় নির্বাচনে, এই যে আচরণবিধি মানা যায় এবং এটাকে যে মানানো যায় সেটা আমরা ভুলে গিয়েছিলাম। অতএব সেটা তো জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। যে আজকের যদি একজন তরুণ 18 থেকে 25 বছর যে বয়স, সে যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে তুমি কেন তোমার জাতীয় নির্বাচনে স্থাপন করতে পারবে না? আমার মনে আছে অফিসে একটা শিক্ষার্থী গোষ্ঠী আছে, স্যার আমি তো রঙিন করে ফেলেছি, দেখেন আমি স্বতন্ত্র, আমার কোনো টাকা পয়সা নাই, বহুত কষ্টে নীলক্ষেত থেকে ছেপে আনলাম, আমার প্রতি এই অবিচার কেন করছে? আমরা গভীর মনোযোগ এবং আবেগের সঙ্গে দেখছি যে আমরা একদিকে অপসারণ করছি বা এগুলো সরিয়ে দিচ্ছি, আর সাধারণ একজন শিক্ষার্থী দুটো পয়সা দিয়ে সে একটু রঙিন, তার ছবিটা ভালো আসে, কিন্তু সে বলছে। তার মানে এটা যে বলতে হয়, এটা যে স্বীকার করতে হয়। যে শিক্ষার্থী আজকে বললো একদম সরলভাবে যে দেখেন আমি তো কোনোদিন ভোট দেওয়ার এই সুযোগটা পাইনি, আমার একটা গণতান্ত্রিক, এর চাইতে বড় রাজনৈতিক দর্শন কি হতে পারে? আমি একজন শিক্ষার্থী এসে বলছেন, আমি দেখছি যে কর্মকর্তা সব দাঁড়িয়ে, এই কালিটা একটু বেশি করে দেন, আপনি যেভাবে দিলেন কালি তো বোঝা যাবে না। মানে নিজেই তার জন্যে আনন্দের উৎস যে আমি ভোট দিয়েছি, বাইরে গিয়ে দেখাবো আমাদের ভালো মার্কারও ছিল না, না পেরে আমরা পার্মানেন্ট মার্কার ব্যবহার করছি। এবং একই সঙ্গে মানে সে নিজেকে আরো বাধ্য নিজেকে, করছে সে বলছে যে বেশি করে কালি দেন, স্যার আমি বাইরে গিয়ে দেখাতে স্যার পারি। অনেক মানে আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। আরেকবার বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে পর্যায়ে আরেকটি বিরতি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ভোটের ট্রেনের এই শেষ পর্বে আমরা এই পর্যায়ে দেখে নেব যারা এই ছাত্রনেতারা এই ভোট নিয়ে কি কি পোস্ট দিয়েছেন বা কি কি বক্তব্য দিয়েছেন। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, উনি বলেছেন যে ডাকসু নির্বাচনে জুলাইয়ের প্রজন্মের বিজয় হয়েছে। এবং নবনির্বাচিত জিএস উনি এসএম ফরহাদ, উনি বলেছেন যে সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার আমানত অর্পিত হয়েছে। ছাত্রদল সমর্থিত যিনি জিএস প্রার্থী ছিলেন শেখ তানভীর বাড়ি হামিম, উনি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন যে এই রায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয় তাহলে সেটিকে আমি সম্মান জানাই। আবু বাকের মজুমদার, উনি বাকছাস সমর্থিত জিএস প্রার্থী, গণতান্ত্রিক চর্চার স্বার্থে নিজের পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই। আমরা এই আলোচনাটা একটু দীর্ঘায়িত করতে চাই। এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন স্টুডিওতে দুজন অতিথি এবং জাহাঙ্গীরনগর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর মিজানুর রহমান। স্যার আপনার কাছে যাচ্ছি, সেটা হলো যে বিজয়ী মানে পরাজয় বরণ করার পর এই যে তরুণ যারা ছাত্রনেতা, তারা কিন্তু সেটিকে খুব ভালো ভাষায় সেটিকে এক ধরনের মেনে নিচ্ছেন, আবার বলছেন যে না আমি আমার অন্যান্য সহযোদ্ধাদের নিয়েই আগাবো, যারা জিতে গেছেন তারা এটি বলছেন। তো সব মিলিয়ে যেটি মানে আপনার কাছ থেকে, আপনি যেহেতু রাজনীতির উপর নজর রাখেন, আমরা আগেও আলোচনা করেছি এই আমাদের স্টুডিওর দর্শক অতিথিদের কাছে, যে এইগুলো এই সামনের দিনের রাজনীতির কি কোনো বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু পরিষ্কারভাবে একটা নতুন রাজনীতির বার্তাই আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। কারণ হলো যে গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি দেখেছি, এটি কিন্তু নিকট অতীতে কিংবা আমাদের স্মরণকালের ভেতরে এত চমৎকার নির্বাচন, এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন
এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন দলের প্রার্থীরা তারা একে অপরের সাথে কথা বলছে, কোলাকুলি করছে, হাত মিলাচ্ছে, হাসি মুখে তারা যখন একে অপরে পাস করছে, তার মানে কোনো উত্তেজনাও ছিল না কিন্তু। এত চমৎকার একটি পরিবেশ এবং হাজার হাজার ছাত্রছাত্রী অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। আবার ইলেকশনের পরে আমরা যেটা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে তারা বিশেষ করে বিজয়ী যারা হয়েছেন তারা আজকে দেখলাম যে আমি খেয়াল করলাম যে তারা কোনো বিজয় মিছিলও করেননি, মানে যে তাদের এক ধরনের রেসপেক্ট থেকে যে যারা পরাজিত হয়েছে তারা যাতে কষ্ট না পায় এবং তাদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন করেই তারা কথাবার্তা বলছেন। এবং যারা পরাজিত হয়েছেন তারাও কিন্তু পরাজয় মেনে নিচ্ছেন। এই যে পরাজয় মেনে নেওয়া, এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির একটা খুবই বেসিক কি বলবো যে একটা বেসিক আপনার ক্রাইটেরিয়া। যে কোনো সোসাইটিটা কতটা সভ্য সেটা কিন্তু ডিপেন্ড করে এই যে আপনার কত সহজে সে তার পরাজয়টা মেনে নেয়। তো আমরা তো এটা দেখি নেই, আমরা আমাদের নিকট অতীতে আমাদের কিন্তু আমরা যে প্রায় 15 বছর আমরা যে একটা অটোক্রেটিক শাসনের ভেতরে ছিলাম, একটা ফ্যাসিস্ট শাসনের ভেতরে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে তারা পরাজয় স্বীকার করতে চায় না। সেজন্য তারা নির্বাচন তাদের মতো করে একটা আপনার সাজানো একটা নির্বাচন, সব কিছু ম্যানিপুলেটেড প্রি অ্যারেঞ্জড সিস্টেমের ভিতর দিয়ে, অর্থাৎ তারা পরাজয়টা মানতে চায় না। তো সেই জায়গা থেকে কিন্তু নতুন প্রজন্ম সেই জায়গায় নতুন একটা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যার, আপনার কাছে একটু জাহাঙ্গীরনগরের নির্বাচন যেহেতু আগামীকাল, ওইখানে পরিস্থিতি কেমন দেখছেন, আপনারা কতটা সচেতন আছেন, সংক্ষেপে 1 মিনিটে যদি একটু বলেন। হ্যাঁ, মানে এটা একটা পরিষ্কার বার্তা এবং নতুন প্রজন্ম কিন্তু তাদের ভাব ভাষা এটা কিন্তু ক্লিয়ার যে তারা আর কোনো ধরনের ছলচাতুরি এবং চালাকি পছন্দ করে না। তারা চায় যে বাংলাদেশ একটি সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যদি এটা বুঝতে অক্ষম হন তাহলে কিন্তু তারা তাদের রাজনীতি থেকে আমি বলবো যে তারা অপরাজিত হয়ে যাবেন। তারা মানে এখানে আর তাদের যেই স্টেক, সেই স্টেকটা তারা হারিয়ে ফেলবেন যদি তরুণ প্রজন্মের এই ভাষাটাকে তারা বুঝতে না চান। এবং এই যে হাজারের উপরে প্রায় 1,500 ডক্টর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। মাহি, আমরা একদম শেষ সময়ে আছি। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, ওই যে বিষয়টি বলছিলাম যে মতাদর্শগত যে একটা বিভাজন, সেটা কি কিছুটা কমলো বা এই ক্যাম্পাসে বা এই তরুণদের মধ্যে সেই ধরনের কিছু দেখেন? না, দেখেন নিশ্চয়ই ভোটের রায়ের ফলে কিংবা শিক্ষার্থীদের যে মতামত তার ফলে কিন্তু আসলে দেখেন শিক্ষার্থীরা যেটা চায় সেটাই কিন্তু আসলে নেতাদের চিন্তাগুলোকে শেপ করে, তাদের প্ল্যানগুলোকে শেপ করে। আপনি দেখেন যে আজকে যে সহনশীলতা এবং যে পারস্পরিক সম্মানবোধের যে রাজনীতি, এটি কিন্তু আসলে একটা সামগ্রিক কালচারের একটা আমি বলতে প্রতিফলন। শিক্ষার্থীর সবাই যেটা ভাবে সেটাই আসলে প্রতিফলন, যারা নেতা তারা ছাত্রনেতা তারা সেটা করতে চায়। আমি একটু আগের প্রসঙ্গে যেতে চাই যে আওয়ামী লীগের সালের যে ঘটনাটি, সেটি আসলে ছিল কি, একজন শিক্ষার্থী তো আসলে আমাদের সেন্ট্রালে 5টা ব্যালট এবং হচ্ছে কেন্দ্রে তার হলে 1টা ব্যালট, 6টা ব্যালট পায়। তো ওই শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা হয়েছিল, যিনি কেন্দ্রের 5টার জায়গায় 1টা পেজ ডাবল পেয়ে যায়, তখন তিনি বুথে গিয়ে ডাবল ফিল আপ করে উনি চলে আসেন। আসার পর জমা দেওয়ার সময় তিনি দেখেন যে তিনি 1টা পেজ ডাবল ফিল আপ করেছেন। তখন হচ্ছে ওই পেজটা রেখে দেওয়া হয়, টেবিলে রেখে দেওয়া হয়। পরে ওখানে যে রিটার্নিং অফিসার ছিলেন কিংবা পোলিং অফিসার ছিলেন, উনি হচ্ছে ভুলবশত আরেকজন শিক্ষার্থীকে ওই পেজটা দিয়ে দেয় বাকি 5টা পেজের সাথে। তো এটা পর পর্যবেক্ষক করে সেখানে যান, যে প্রার্থী তারাও সেখানে যান দেওয়ার সময়, এবং যারা সাংবাদিক তারাও সেই গণমাধ্যম কর্মীরাও যান। রোকে হলের ক্ষেত্রে আসলে সেরকম দুটো অভিযোগ আসলে কনক্রিট কোনো বিষয় আসলে এরকম পাওয়া যায়নি। তবে সাদিক কাইয়ুম যেটা উনি 5টা পরে যেখানে যান ক্লাবে, এই জায়গাটাও আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অ্যাড্রেস করা দরকার ছিল। আসলে উনি সেখানে কিভাবে গিয়েছেন যে ভোট গণনা কেন্দ্রের সময়, যদি উনি বের হয়ে যান, কিন্তু তার যাওয়াটাও তো তখন আসলে সমীচীন ছিল না। আমরা শেষ মুহূর্তে আছি স্যার, একদম শেষ প্রান্তে। জুলাইয়ের সব নেতারাই এই ইয়েতে ছিলেন, আপনার কি বার্তা থাকবে তাদের প্রতি? একটা তো মানে উদাহরণ তো তারা তৈরি করলো, ছোট করে যদি। না, বার্তাগুলো কিন্তু ইতিমধ্যে ওনারা বলেছেন যে সহনশীলতা রাজনীতিতে ফিরে আসতে হবে এবং এই প্রতিক্রিয়া জানানো রাজনীতি না বুঝে যে বক্তব্যগুলো আমরা সূক্ষ্ম কারচুপি, পুকুর চুরি ইত্যাদি হয়েছে, এগুলো বোঝার মতো সক্ষমতা মানুষের আছে, জনগণের আছে, ভোটারের আছে। আপনি একটু আগে যে কথাটা বলছেন সেটা দিয়ে শেষ করবো যে এর সবকিছু হয়তো জাতীয় রাজনীতিকের প্রতিফলন নয়,
কিন্তু এইটাতে একটা বিরাট জনগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিলেন, যারা অংশগ্রহণ করলেন, যারা প্রার্থী হলেন, বড় একটা অংশকে, একটা ইনফর্মড একটা কমিউনিটিকে বা একটা সমাজের অংশকে, অগ্রসর একটা অংশকে তারা প্রতিনিধিত্ব করেন, এবং যাদের রাজনীতির উপর প্রভাব আছে, নীতি নির্ধারণের প্রভাব আছে। সবশেষ জুলাই অভ্যুত্থানের পরে তাদের একটা বিরাট অংশ সরকার পরিচালনায় তার অংশগ্রহণ করেছেন এই বয়সে, হয়তো মাহির মতো তরুণ বয়সে তারা। তবে এই শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ, এবং আমি ওই দুটো কথা আবারও বলবো যে আমরা তো বড় নির্বাচনের দিকে যাচ্ছি সামনে, সেখানে ব্যবস্থাপনার বিষয়টাকে আমরা যেন হালকাভাবে না নিই। নির্বাচনী ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে একটা অভিযোগ দাখিল থেকে শুরু করে আপনি যদি একটা আচরণবিধি মানানো, সেটাকেও কোনো অংশে আপনি ছোট করে দেখবেন না, কারণ সেটাই বড় আকারের সামনের দিকে দেখা দিতে পারে। প্রযুক্তির কথাটা বলি, প্রযুক্তি হয়তো সামনে ব্যবহারের আলোচনা কিন্তু আসবে জাতীয় পর্যায়ে। আমরা এই 40,000-এর আয়োজনের জন্য প্রযুক্তি ব্যবহারের আমাদের কিছু শিক্ষা হয়েছে, যে প্রযুক্তিটা কিভাবে ব্যবহারের আগে ভোটারের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করা, এর ব্যবস্থাপনা, এটাকে কিন্তু আমরা অনেক বড় বড় আলোচনা করি, কিন্তু এই আলোচনাটা যেন হারিয়ে না যায়। এবং স্যার আমরা তো এটা আশা করতে পারি যে যেই দু একটি অসঙ্গতি সেগুলোর ব্যাপারেও নিশ্চয়ই আমরা নিশ্চয়ই একটা দায়িত্ব নিশ্চয়ই আমাদের রয়েছে এবং আমাদেরও কথা বলা উচিত হবে। দূর করবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের এই ট্রেনে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।